নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা সব সময় জানি যে সৌভাগ্য এবং সমৃদ্ধি এবং ঐশ্বর্যের দেবতা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। কেন শ্রীকৃষ্ণ যেখানে বসবাস করে সেখানে রাজকীয় হালে থাকে এবং তার ঐশ্বর্য তাকে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখে। দেখবেন আপনি পথ চলতি অনেক জায়গায় যখন আপনি হাঁটবেন রাস্তা দিয়ে বা ফুটপাতের ওপরে, জায়গায় জায়গায় আপনি শিবের মন্দির পাবেন। কেউ নিজের মতো করে ইট দিয়ে বাদিয়ে শিবলিঙ্গ রেখে পুজো করছে, কেউ ছোট মন্দির শিবের বানিয়েছে। আবার অনেককে দেখবেন যে রাস্তাঘাটে চলতে গিয়ে কালী মন্দির পাবেন, মনসা মন্দির পাবেন, শীতলা মন্দির পাবেন, চণ্ডী মন্দির পাবেন, শনি মন্দির পাবেন, কিন্তু কৃষ্ণ মন্দির, কারণ কৃষ্ণ সুখ শান্তি ঐশ্বর্যের দেবতা। কৃষ্ণ সব জায়গায় নিজের স্থান রাখেন না, এবং কৃষ্ণ যার ওপর কৃপা দৃষ্টি করবে তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি চরম পরিমাণে বাড়বে। কারণ তার নীতি, তার দূরদৃষ্টি, তার তীক্ষ্ণতা, তার চতুরতা এবং তার মানুষের প্রতি যে কষ্ট বেদনা, এই জায়গাটা আজকে যদি একমাত্র বলি যে প্রেমের দেবতাকে শ্রীকৃষ্ণ, ঐশ্বর্যের দেবতাকে শ্রীকৃষ্ণ, সমৃদ্ধির দেবতাকে শ্রীকৃষ্ণ, শত্রু দমনের জন্য দেবতাকে শ্রীকৃষ্ণ, কে মহাভারতের যুদ্ধ লাগিয়েছিল শ্রীকৃষ্ণ। তো তার চতুরতা, তার চালাকি, তার জীবনে এগিয়ে যাবার মানুষকে সঠিক পথে নিয়ে যাবার জায়গা একমাত্র শ্রীকৃষ্ণ। তাই আজকে যদি বাড়িতে শ্রীকৃষ্ণের ফটো রাখা যায় এবং কোন দিকে রাখা যায়, আমি আপনাকে সেই বিষয়ে বলবো যেখানে আপনি নিজে মেলাবেন যে যার পথকে অনুসরণ করে গীতা বলুন বা মহাভারত বলুন বা আমরা তার জ্ঞানকে অনুসরণ করি, তার পাদপদ্মে, তার ছবিতে যদি নিজেকে অর্পণ করতে পারেন, তাহলে আপনি মিলিয়ে দেখবেন যে আপনি কিভাবে তার কৃপা দৃষ্টি লাভ করছেন এবং সুখ শান্তি সৌন্দর্য লাভ করছেন। আসবো বিষয় নিয়ে, কোন ছবি রাখতে হবে সেটাও বলবো। তার আগে দেখে নিই আমাদের প্রথম কলার কে আছেন। নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? আমি বারাসাত থেকে শরীফ পাল বলছি। বারাসাত থেকে, জানবেন কার সম্বন্ধে? জানবো তো, আমার সম্বন্ধেই জানবো, কিন্তু একটা কথা আপনাকে বলি, বলছি কি আমার বউ কদিন ধরে বাড়িটা একদম টিকতে পারছি না, রান্না বান্না সব বন্ধ করে দিয়েছে, এমনকি খাওয়া দাওয়া সমস্ত বন্ধ, বুধবার রাত্রিবেলা কি দেখে আমি কিছু বুঝতে পারি না, ভয় পায়, প্রচন্ড ভয় পায়, প্রচন্ড ভয় পেয়ে। তা আপনি জানবেন কি আপনার স্ত্রীর জন্য না নিজের জন্য? বইয়ের জন্য জানবেন। এবার আপনার ওয়াইফের ডেট অফ বার্থ, আপনি কি বইয়ের জন্য জানবেন? ডেট অফ বার্থ বলুন। 25/11/1989। এটা বইয়ের ডেট অফ বার্থ? 25/11/1990। জন্ম সময়? জন্মস্থান কোথায়? জন্মস্থান বারাসাত। আপনি যখন আপনার বইয়ের জন্য জানবেন, এটুকু জানবেন যে আমায় কিছু বলতে হয় না। আপনি সমস্যাটা বলছেন কেন আগে থেকে? আগে তো আপনি আমাকে আপনার ওয়াইফের ডেট অফ বার্থ, টাইম, বার্থ প্লেস দেবেন, আমি বলবো, আপনি মেলাবেন। আপনি দেবেন না, কিছু কোথাও দেবেন না। জন্মবার রবিবার আপনার ওয়াইফের, তো এটা জন্মবার রবিবার। এই জন্মবার অনুযায়ী লিখে রাখুন কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র ধনিষ্ঠা। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। যে আলোচনা আমরা বারবার ছিলাম যে এই জিনিসটাকে বুঝতে হবে যে আপনি কোন ঈশ্বরকে কি কারণে ডাকছেন। এখন যদি আপনি শত্রু নাশের জন্য ডাকতে চান, তাহলে আপনাকে সেখানে বগলামুখী দেবীকে স্মরণ করতে হবে। যদি এখন আপনি আপনার দেহের রোগ জ্বালা কমছে না, ওষুধপত্র খেয়ে যাচ্ছেন, কাকে ডাকবেন? মহামৃত্যুঞ্জয় ত্র্যম্বকেশ্বর শিবকে ডাকবেন। আপনার ব্যাধিতে রোগ জ্বালা এত পরিমাণে বাড়ছে যে তারা কেউ অসুস্থ হয়ে পড়ছে, উঠতে পারছে না, বা ডক্টর কবিরাজি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি সব ফেলিওর হয়ে গেল, তখন কাকে ডাকবেন? মা শীতলা। তো এরকমই ভাগ আছে। তো কৃষ্ণ কি? সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্যের দেবতা। আসবো, দেখেন দাদা কেউ আছেন, সেকেন্ড কলার। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওকে। নিজের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। আমার রিলেটিভ গেছিলেন, ওকে, খুব ভালো আছেন, এখন আপনাকে দেখিয়েছিলেন আপনার সাউথের চেম্বারে। বাহ। এখন একটু আমি নিজের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। তো আপনাকে কি ওনার ভালো হওয়ার পরে আমার খবর দিল, নাকি আপনিও দেখেন কোনটা? না, আমি আপনার প্রোগ্রাম রেগুলারলি ফলো করি। ওকে, আমাকে তো আমার রিলেটিভ বলে জানিয়েছিল, সেটাও হয়েছিল।
তো আজকে আপনি আপনার জন্য জানবেন, তাই তো? হ্যাঁ 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 দাদা, ডেট অফ বার্থ যদি বলেন, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ 01/02/78 আচ্ছা, 1 ফেব্রুয়ারি 78 1978, সময় বলুন। 10টা রাত্রিবেলা। রাত্রি 10টা। আর জন্মস্থান কোথায় আপনার? হাওড়া। হাওড়া। আর আপনি এখন ফোন করছেন খড়দা থেকে, তাই তো? হ্যাঁ চলুন, আপনার জন্মবার বুধবার। হ্যাঁ বুধবার। আচ্ছা, এবার লিখে রাখুন, আপনার কন্যা লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্রে জন্ম, আর এখানে আপনার গণ হচ্ছে দেবারি গণ, মানে রাক্ষস গণ। তো এই যে আপনার যে রিলেটিভস এসেছিল আমার চেম্বারে দেখাতে, যে কোনো চেম্বারে হোক না কেন, তো তিনি কেমন আছেন এখন, বা কেমন রেজাল্ট পেয়েছেন এখন, সেটা জানতে চাই আপনার। ভালোই পেয়েছেন, এখন ভালোই আছেন উনি। কেন জিজ্ঞেস করছি, এখন ভালো আছেন। কারণ আমি যদি কোথাও দেখাতে যাই, তার থেকে আমি ভালো রেসপন্স পাই বা রেজাল্ট পাই, আমি কিন্তু অবশ্যই আপনাকে বা পরিবারের যে কোনো লোক সমস্যায় পড়লে তাকে জানাবো, তোমরা এই প্রবলেমটা একবার জয়দাকে ফোন করো বা একবার যাও তার কাছে। জয়দা, আমার দুটো প্রশ্ন ছিল। না, আমি করবেন না দাদা, আপনি কিচ্ছু করবেন না, আপনি শুধু শুনুন, আমি আপনার থেকে আমার বলার পর জিজ্ঞাসা করব আর কি জানতে চান। হ্যাঁ, শুনুন মন দিয়ে। প্রথম কথা বলবো, জন্মকালীন সময় অনুযায়ী এই জন্ম চার্ট, ডেভেলপমেন্টের চার্ট, সাকসেসের চার্ট, সফলতার চার্ট, আপনার কন্যা লগ্ন, তুলা রাশি, নক্ষত্র বিশাখা, আপনি বৃহস্পতির নক্ষত্রেই জন্মগ্রহণ করেছেন। আবার যেহেতু বৃহস্পতি আপনার লগ্নের সপ্তম, অষ্টম, নবম, দশম ঘরে বসে আছে, তো তাই বললাম প্রতিষ্ঠা পাওয়ার চার্ট। কিন্তু প্রবলেম হচ্ছে বাড়ির বাস্তু ভালো নয়, যার ফলে জলের মতো আপনার টাকা পয়সা বেরিয়ে যাবে, হঠাৎ করে কর্মচ্যুত হতে পারেন, এটা ব্যবসা করলে উন্নতি দেবে, এবং বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে মানসিক ডিস্টারবেন্স, অশান্তি লেগে থাকতে পারে, অনেক জায়গায় টাকা পয়সা ফেসে যেতে পারে, শরীর ভালো যাবে না। কারণ আপনার লগ্নে রাহু বস থাকার দরুন আপনার ইদানিং দেখছেন কোনো মাথা কাজ করছে না, টেনশন বাড়ছে, ডিপ্রেশন বাড়ছে, এবং যেটাই করার কথা ভাবছেন বা শুরু করতে যাচ্ছেন সেটাই মাঝপথে গিয়ে আটকে যাবে, কমপ্লিট করতে দেবে না। আবার দেখুন, আপনার লগ্নের ঠিক পঞ্চমপতি আবার ষষ্ঠপতি শনি দ্বাদশে গেছে, এই 5 আর 6 লর্ড দ্বাদশে বসে থাকলে তাহলে কি করায়, কোমর, হাঁটু, পা হঠাৎ করে ব্যথা বেদনা বাড়ায়, বা পড়ে গিয়ে ওখানে মানে স্কুল পড়ার পরে খুব প্রেশার, খুব প্রবলেম দিচ্ছিল। তো সেখানে আমি ছেড়ে বেরিয়ে গেলাম। জুলাই মাস 2025 থেকে নতুন স্টার্টআপ কোম্পানিতে ঢুকলাম। সেটা এখানে 1 বছর কাজ করলাম, কিন্তু সেরকম সুযোগ হলো না। দিয়ে এখন আমার ছেলে একটা 3 মাস্টার স্কুলের সাথে, এডুকেশন স্কুলের সাথে একটা সিনিয়র পজিশনে যুক্ত আছি। এটাও চলে যাবে। মানে এখানেও মেন্টাল সেটআপটা ভালো। আমি কি বললাম, এটাও চলে যাবে। আপনি গাড়ির মতো বললে হবে না, আমি কি বলছি শুনতে হবে সেটা। এটাও চলে যাবে। এই যে আপনি এতগুলো ঝড় খাচ্ছেন, ধাক্কা খাচ্ছেন, কারোর কাছে গেছেন কেন খাচ্ছি, আজকে যে তৎপরতার সাথে এখানে ফোন করে জানার জন্য আগ্রহ কেন হচ্ছে বুঝতে চেষ্টা করছেন, সেটা কি কারো চেম্বারে গিয়ে বসে আলোচনা করলে ভালো হতো না? থার্ড কথা, যদি আপনার আত্মীয় এসে প্রতিকার করে রেজাল্ট পায়, তাহলে আপনি পিছিয়ে আছেন কেন? আপনি তো নিজের মুখেই বললেন যে সে এখন অনেক ভালো আছে, সে অনেক ডেভেলপমেন্ট করছে, তাহলে আপনি বসে কেন? আজকে আপনার জন্ম সাল যদি আমরা ক্যালকুলেশন করি, আপনি আমার কথাটা একটু প্লিজ শুনুন, আমি কি বলছি আমার কথাটা প্লিজ শুনুন, আপনার ভালো হবে। আপনার কথা আপনি এত বছর বলছেন এবং শুনে আসছেন বা দেখছেন, এবার আমি আপনাকে পরিবর্তন করার চেষ্টা করছি, দয়া করে আমার কথাটা শুনুন, আপনি লাভবান হবেন। আজকে আপনার 1978 এর ডেট অফ ইয়ার, মানে আজকে প্রায় 48 বছর বয়স, আর 2 বছর পরে আপনি বৃদ্ধ হয়ে যাবেন। আপনাকে বলুন তো আমি কি দিতে পারি, এমন কি আছে পৃথিবীতে যে চটজলদি রেজাল্ট পাইয়ে দেওয়া যায় না। যদি আজ আপনি 40 বছর বয়সে আসতেন, তাহলে হয়তো কিছু করতে পারতাম। আপনি একদম খালের দাঁড়িয়ে সেখানে ভালো থাকার চেষ্টা করছেন, যেই চেষ্টার কোনোদিন দড়ি আপনি পাহাড়ে বেঁধে নিজে ঝুলে যাননি সেফটির জন্য। অতএব এই জন্মচারটার কোনো রেমেডি হবে না, এই জন্মচারটার প্রতিকার হবে না, এই জন্মচারটায় কোনো কবচ পাথর মাদুলি দিলে আপনি কোনো রেজাল্ট পাবেন না। যদি আপনি আশেপাশে কাছাকাছি পাড়ার ঠাকুর মশাই, সোনার দোকানের মামা, পাশের বাড়ির দাদু, তাকে দেখিয়ে 2-4 পাথর হাতে পড়ে থাকেন,
গলায় মাদুলি কবচ পরে থাকেন, আপনি লিখে রাখুন, আপনার কোনো রেজাল্ট আপনি পাচ্ছেন না আর পাবেনও না। একমাত্র আপনাকে উদ্ধার করতে পারে কুবের। আপনি কুবেরের জপ করুন, নেটে গিয়ে জপ মন্ত্র পেয়ে যাবেন। প্রতিদিন সকাল 8টায় কুবের মন্ত্র 108 বার করে জপ করুন, ঠিক আছে? দাদা এতক্ষণ গেলে কি বোঝালাম আপনাকে? আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি, বেটার টাইম কোনোদিনই পাবেন না, বলতে পারবো না। আমি জ্যোতিষ শেখাতে আপনাকে বসিনি, আমি আপনাকে বোঝাতে বসেছি। আপনার মনে হলে জবটা করুন, নাহলে নিজের সময় নিজে নষ্ট করেই ফেলেছেন। নয় যাওয়ার গাফিলতি, নয় খরচা হয়ে যাবে, নয় কি হবে, নয় ভাগ্যের দ্বারা প্রতারিত। এগুলো বললে হয় না। মানুষকে বাঁচতে গেলে কাউকে আঁকড়ে ধরতে হয়। একটা বন্যার সময় যে যাকে পায় গলা জড়িয়ে ধরে, কারণ বাঁচার জন্য। আজকে 48 বছর পরে এসে আপনার ঘুম ভাঙলো? আজকে 48 বছর পরে এসে আপনার ভাবনা জাগলো? আজকে 48 বছর পরে এসে আপনার ভেতরে একটা ইন্টারেস্ট জাগলো? তাহলে তো কিছু করা যাবে না। ভাববেন 20 বছরের লোককে প্রতিকার দিলে ছোটানো যায়, একটা 50 বছরের মানুষকে প্রতিকার দিলে, কবচ পাথর দিলে জীবনে ছোটানো যায় না। সেটা শুধুমাত্র ব্যবসা হবে, আপনার কোনো লাভ হবে না। তাই বললাম আপনাকে আমি কোনো প্রতিকার দিতে পারবো না, আর আপনার প্রতিকার হবেও না। এবার সত্যি কথা বলুন তো একটা, আপনি কি হাতে কোনো পাথর বা মাদুলি পরে নেই? সত্যি বলবেন। ইয়েস ইয়েস, এক মিনিট, আমি কেন বললাম আমার প্রেডিকশন জোরে হয়, আমার প্রেডিকশন কম্পনে হয় না। আপনি বলুন না, আমি যে কথাটা আপনাকে বলেছি আগে ভুল বলেছি? যে আপনি পাড়ার লোকাল জ্যোতিষ মামা জ্যাঠা কাকুকে দেখি যে পাথর বা মাদুলি পরে আছেন, সেটা কোনো কাজ হচ্ছে না। তো সেটাতে কাজ হতো তাহলে কি আপনি আজকে আমায় ফোন করতেন? না ব্যস্ত হয়ে যেতেন আপনি? জয়পরাশর 17 বছর এমনি বসে নেই টিভির মিডিয়ায়, এবং টিভির গদিতে বসে নয়, এখানে বসে রাজ করছে। কারণ আমার প্রেডিকশন, আমার অঙ্ক কথা বলে। আপনার কিচ্ছু হবে না, কুবের মন্ত্র জপ করুন, আমায় ক্ষমা করবেন। দেখুন এটা হচ্ছে আমার জোর গলায়, আপনারা সবাই শুনলেন দর্শকবৃন্দ, যে আমি কিন্তু লাস্ট ওনাকে জোর দিয়ে জিজ্ঞেস করলাম সত্যি কথা বলুন তো, উনি বলে হ্যাঁ আমি হাতে পাথর আর মাদুলি কবচ পরে আছি। তাহলে আপনারাই মেলেন না, জয়দা কি ঠিক না জয়দা ভুল? এই মানুষটাকে 48 বছর বয়সে আমার কাছে ডেকে 3টে পাথর একটা কবচ পরিয়ে দিলে কি ভালো হয়ে যাবে? ভালো হওয়ার জন্য আপনাকে আমায় ভালো থাকার সময় দিতে হবে। আপনি ভাববেন জ্যোতিষীরা মেশিন, আপনি ভাববেন জ্যোতিষীরা ভগবান, আপনি ভাববেন জ্যোতিষীরা গেলেই হয়ে যাবে? এটা কি আঁক যে আমাকে মেশিনে ঢোকাবেন আর পিছিয়ে আমি আপনাকে রস খাওয়াবো? কখনো নয়। আপনি যতটা সময় নষ্ট করে আসবেন, ততটা সময় রিপেয়ার করার আপনাকেই সময় দিতে হবে। জয়পরাশর 17 বছর ধরে, শুধু 18 বছর এমনি বসে নেই। জয়পরাশর রেলেতে স্টেশনেতে বিজ্ঞাপন লাগায় না যে 1 মিনিটে বশীকরণ, 7 দিনে বশীকরণ। জয়পরাশর চিৎকার করে প্রেডিকশনের উপরে, চিৎকার করে মানুষকে বিভ্রান্ত করে না। আপনাদের যেদিন বুঝবেন সেদিন নয় সব শেষ হয়ে যাবে, আর নয় বয়স পেরিয়ে যাবে, আর নয় ভাগ্যর গোল্ডেন টাইমটা বেরিয়ে যাবে, আপনার আর কিছু করতে পারবেন না। মনে রাখবেন যে ছোটে ভগবান তার দিকেই দেখে, যে পরিশ্রম করে না, ছোটে না, ভাগ্যকে রিপেয়ার করে না, ভগবান কোনোদিন তার দিকে ফিরেও তাকায় না। তাই আপনার পরিশ্রমই দেবে আপনাকে সঠিক কর্মর জায়গা। নমস্কার। হ্যালো, আমি বসিরহাট থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। শিবম ঘোষ। ডেট অফ বার্থ? 7/11/2004। জন্ম সময় শিবম? 12:55 PM বসিরহাট। জন্মস্থান কোথায়? বসিরহাট। কতদিন দেখছো আমার অনুষ্ঠান শিবম? 15 দিন। 15 দিন জয়পরাশর তোমার মাথায় বা মনে একটু জায়গা করতে পেরেছে? হ্যাঁ, পেরেছে। কোন জায়গাটা আমার প্রোগ্রামে তোমার বেশি ভালো লাগে বা খারাপ লাগে, যেটাই লাগে বলো। মানে আমার যেটা আপনার যা করে স্পষ্ট করে কোন রকম মানে বাধা কথা মানে যেটা হ্যাঁ হ্যাঁ নাই নাই। এই যে তোমার আগেই যে একজন দাদা ভাই ফোন করলেন, নিশ্চয়ই শুনেছো তার কথাগুলো? না, আমি তখন ওই কথাগুলো শুনবে, শুনবে পরে ইউটিউবে গিয়ে আজকে ডেট লিখে তার কথাগুলো শুনবে, আর তোমার কথাটাও তুমি আবার রিপিট শুনবে, তোমায় আমি কি প্রেডিকশন করলাম। তাহলে তুমি বুঝতে পারবে জয়পরাশর মানুষকে বাঁচায়, মানুষকে ভাসায় না। এই জায়গাটাকে বুঝতে হবে। চলো
তোমার হচ্ছে 7/11/2004 সাল দুপুর 12:55 আর বসিরার জন্মস্থান। তোমার জন্মবার রবিবার ভাই, সানডে। আচ্ছা লিখে রাখো, কুম্ভ লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র পূর্ব ফাল্গুনী। প্রথম কথা বলো, ইদানিং তোমার মাথা গরম হয়ে যাচ্ছে, তুমি ধৈর্য রাখতে পারছো না, পেশেন্স হারিয়ে ফেলছো এবং মাইন্ড ভীষণ ডাইভার্সন হচ্ছে। কোন দিকে যাবে, কোনটাতে এগাবে, কি হবে, চাকরি না ব্যবসা না গভর্নমেন্ট, নিজের দোলাচলে সবসময় ভুগছো বা ডিপ্রেশন আসছে। জন্মচার্ট বলছে, আমি জানি মন দিয়ে শোনো আমার কথাটা। দ্বিতীয়ত হচ্ছে এই চার্ট বলছে টেকনিক্যাল লাইন নিয়ে যাওয়ার চার্ট। এই চার্ট যদি তুমি সায়েন্স বা কমার্স করতো, এই দুটো স্ট্রিম তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর্টস হবে না বলবো না, কিন্তু সায়েন্সের যে টেকনিক্যাল লাইনে যাও, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার নিয়ে বিটেক কমপ্লিট করো, বা সায়েন্স ছাড়লাম, তুমি কমার্স নিয়ে পড়ো, যে কোনো ম্যানেজমেন্ট কোর্স করতে পারো, বিবিএ, বিসিএ, এমবিএ করতে পারো। তোমার এটুকু বলতে পারি, যদি ঠিক মতো পড়াশোনা তুমি করো, তোমার জীবনে চাকরির অভাব হবে না। তোমার গভর্নমেন্ট এবং সেন্ট্রালাইজ চাকরি প্রাপ্তির প্রবল যোগ আছে। কিন্তু যেহেতু তোমার 7.5 লাস্ট ফেজ চলছে, তোমার কুম্ভ লগ্ন যেহেতু, সেহেতু 7.5 এটা লাস্ট ফেজ চলছে, 2027 সালের জুন মাস অব্দি চলবে। তাই এই সময় একটু বুঝে সিদ্ধান্ত নেবে, এই সময় কারোর কথায় জলে পা ভাসিয়ে দেবে না, এই সময় কোনো জায়গায় ইনভেস্ট করবে না, শেয়ার মার্কেট, ট্রেডিং এগুলো ভুল করেও যাবে না। এবং যেহেতু তোমার লগ্নের সপ্তমী চন্দ্র বসে আছে, তুমি জীবনে প্রচুর প্রতিষ্ঠা পাবে। চোখ বন্ধ করে থাকো, অ্যাম্বিশন নিয়ে গাও, একটা কোনো স্পেসিফিক্যালি কোর্স করো, তো তোমার টাইমিং কিন্তু চেঞ্জ হবে। যেটা হবে না, এক হচ্ছে রিলেশনশিপ, ভালোবাসা, প্রেম টিকবে না, বিবাহিত জীবনে বিশাল বাধা, এবং তুমি রোজগার করবে আগামী দিনে। এই প্রোগ্রামটা মোবাইলে সেভ করে রাখো, তুমি রোজগার করবে বাট তুমি সেভিংস করতে পারবে না, তোমার হাতে টাকা থাকবে না। ক্লিয়ার? ওকে, মানে আমার একটা কথা জানার ছিল, মানে 2026 সাল, মানে এই বছর ভাবে চাকরির হবে কিনা, মানে আমি চেষ্টা করছি খুবই। তুমি 2026 সালে চাকরি পাবে কিনা গভর্নমেন্টের, না টেকনিক্যালের দিকে আমি চেষ্টা করছি। তা তুমি যে টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেছো বা করছো, সেটা কি আমার জানার কথা? তুমি কি আমায় বলেছো? হ্যালো, হ্যালো, তুমি কি আমায় বলেছো তুমি টেকনিক্যাল নিয়ে পড়ছো? না আমি তোমায় বললাম? আপনি বলেছেন। ইয়েস। কিন্তু এই যে চেষ্টা করছো আপ্রাণ মরিয়া হয়ে চাকরি পাওয়ার জন্য, আজকে তোমার 22 বছর বয়স, এই জন্মচারটাকে প্রতিকার করেছো? যদি তুমি তোমার এক্সাম হলে তুমি পেন্সিল বক্স বা পেন বা পেন্সিল নিয়ে না যাও, পেপারটা লিখতে পারবে না? শূন্য পেপার জমা দেবে। অতএব সবার আগে নিয়ে জন্ম চারটাকে প্রতিকার করতে হয়। জ্যোতিষ প্রোগ্রাম মানে 26-এ আমি চাকরি পাবো, 27-এ আমার বিয়ে হবে, 28-এ আমি গাড়ি কিনবো, এটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে তুমি যেই তারিখ, মাস, বছরে জন্মেছো, সেই জন্ম চার্টটা কেমন অবস্থায় আছে, সেই চার্টটা কতটা বেটারমেন্ট হয়। হাতের ঘড়ির যদি ব্যাটারি খারাপ হয়ে যায়, তোমাকে ব্যাটারি চেঞ্জ করতে না, ঘড়িটা কি ছুটবে? তো তুমি পরিশ্রম করবে। এত আওয়াজ হয় একটা কথার মাঝে, এত আওয়াজ হয় কোনো কথার মাঝে, সিরিয়াস কথার মাঝে, কিছু বলার নেই। ভালো থেকো। মানুষ এতটা মানে কেয়ারলেস, কি বলবো, যাই হোক, যার যার ব্যক্তিগত, আমার বোঝালাম। দেখুন, এগুলো বুঝতে হবে যে আপনি কোথা দিয়ে কিভাবে যাচ্ছেন। জ্যোতিষ শাস্ত্রের প্রোগ্রাম মানে একটু ফোন করি, ভাগ্য জানি, এটা ঠিক নয়। আপনাকে জানতে হবে যে আমার জন্মচাটে কোনগুলো খারাপ, তাকে আমি কি করে ভালো করতে পারি। সে যদি ভালো হয় তো আমি তো এমনিই ছুটবো। আর যদি আপনার বাবা আপনার জন্য ব্যাংকে, পোস্ট অফিসে, বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করে, তবেই তো আপনি পরবর্তী সময় তার থেকে রিটার্ন ইন্টারেস্টটা পাবেন। কিছু না করলে এই পৃথিবীতে নিজে থেকে কোনো কিছু হয় না। মনে রাখতে হবে যে আপনার জন্ম চার্টই আপনাকে বলে দেবে যে আপনি কতটা এগাবেন, কতটা ছুটবেন, কতটা পাবেন, কতটা পাবেন না। কারণ এগুলো সব দেওয়ার মালিকই হচ্ছে ওপরওয়ালা, অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ। এবং যে কৃষ্ণ নিয়ে আমরা আলোচনা করছিলাম, একটা ছোট্ট মজার গল্প বলি, শুনুন, ভালো লাগবে। একদিন ভীষ্ম পিতামহ কৃষ্ণকে জিজ্ঞাসা করলো যে প্রভু, জলের থেকে পাতলা কি আছে, ভূমির থেকে ভারী কি আছে, অগ্নির থেকে তেজস্বান কি আছে, আর কাজলের থেকে কালো কি আছে?
কথাটা বোঝার আছে। ভীষ্ম পিতামহ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলো যে জল থেকে পাতলা কি, ভূমি থেকে ভারী কি, অগ্নি থেকে তেজ কি, তার তেজ বেশি, এবং কাজলের থেকে কালো কি? কৃষ্ণ হাসলো এবং সুন্দরভাবে শান্তভাবে ভীষ্মকে উত্তর দিল, জলের থেকে পাতলা হচ্ছে জ্ঞান। যে জ্ঞান তুমি সবার মধ্যে মেলাতে পারবে কোনো অহংকার ছাড়া। তোমার জ্ঞান আছে মানেই তুমি জ্ঞানী। আর তুমি কাউকে বোঝালে, তাকে তুমি বোঝানোর পর সে যদি তোমার বুদ্ধি বা জ্ঞান নিয়ে চলে, তাহলে অনেক কিছু বোঝার আছে। দ্বিতীয় বললো ভূমি থেকে ভারী কি? ভূমি মানে হচ্ছে পৃথিবী। এই ভূমির থেকে ভারী হচ্ছে পাপ। তুমি যতটা পাপ করবে তার বোঝা তোমাকেই বইতে হবে। তাই ভূমির থেকেও ভারী হচ্ছে পাপ। পাপ যারা করবে তাদের বোঝা তাদের একদিন না একদিন বইতেই হবে। আর তার প্রশ্ন ছিল অগ্নি থেকে তেজস্বী কি? এই যে অগ্নিকেই বলে তেজস্বী, তার থেকেও তেজস্বী কি? বলা অগ্নির থেকেও তেজ হচ্ছে ক্রোধ। যার মধ্যে ক্রোধ অর্থাৎ রাগ, যার মধ্যে রাগ বেশি হবে তখন সে সবার সাথে অশান্তি করবে, সবার সঙ্গে দূরে যাবে এবং সবাইকে ছোট করে নিজে বড় হওয়ার চেষ্টা করে, যার কাছে কিন্তু আগুনও কিন্তু নিভবে না। থার্ড বললো, এই ফোর্থ বললো কাজলের থেকেও কালো কি? বললো কাজলের থেকেও কালো হচ্ছে কলঙ্ক। কারণ কলঙ্ক জীবনে একবার লাগলে সেটা কখনো মোছা যায় না। কাজল পরার পর মুখ ধুলেও কাজল চলে যাবে, কিন্তু কলঙ্ক লাগলে কলঙ্ক যেতে চাইবে না। তাই মনে রাখবেন, জ্ঞান, পাপ, ক্রোধ, কলঙ্ক থেকে দূরে থাকতে হবে। জীবনটাকে ভালো রাখতে হবে, সৎভাবে যেতে হবে, মানুষের ভালো করতে হবে। আর হ্যাঁ, জ্যোতিষ মানে ফোনে জানবো জানবো সেটা নয়, আপনাকে জানতে হলে যেতে হবে। আপনার যাকে ভালো লাগে। আজকে এই চ্যানেল আজকে আমাদেরকে 18-19 বছর সার্ভিস দিচ্ছে, আপনাদের ঘরে ঘরে পৌঁছাচ্ছে। একবারও কি ভেবেছেন যে এই চ্যানেলগুলোতে প্রোগ্রামগুলো না হলে আপনারা দেখতে পেতেন না, আমাদের চিনতে পারতেন না, এবং আপনারা যে লাখ লাখ মানুষ ভালো হচ্ছেন এই চ্যানেলের মারফত, তারাও কিন্তু জানতে পারতেন না। তাই মনে রাখতে হবে যে আমাদের জীবন কিন্তু চেইন সিস্টেমে, অর্থাৎ চ্যানেলকে আমাকে বসিয়েছে মানে আপনারা আমাকে দেখছেন, আমাকে দেখে আপনারা আসছেন, আপনি রেজাল্ট পর আরেকজনকে পাঠাচ্ছেন, সে পেয়ে আরেকজনকে বলছে। তো এটা চেন। এই পৃথিবীতে চেন আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে। এই চেন যদি একবার ব্রেক করে যায় তাহলে ভাববেন এই ধরিত্রী পাতালে চলে যাবে। তাই চেন তৈরি করতে হবে আপনার জীবনে, আপনার ক্যারিয়ারে, আপনার সম্পর্কে, আপনার বিবাহে, উন্নতিতে, সাকসেসে, সফলতায়। আর চেন তখনই তৈরি হয় যখন আপনি আপনার জন্ম তারিখ, জন্ম সময় এবং কোথায় হয়েছেন এটা দেখে ক্যালকুলেশন হবে, জন্মচার্ট বেরাবে, সেই গ্রহ দোষগুলো কাটাবেন, তবেই রেজাল্ট পাবেন। একটা সন্তান গভর্নমেন্ট সার্ভিস চাকরি পাওয়ার জন্য প্রচুর খাটে, প্রচুর পড়ে, সত্যি খাটে, কিন্তু সে পাচ্ছে না। বছরের পর বছর এক্সাম দিচ্ছে কিন্তু তার নাম আসছে না, মেল আসছে না। কেন? ভাবনা হয় না কোথাও তো একটা নিশ্চয়ই গন্ডগোল আছে। আমার সন্তান এত খাটছে, এত পথে চাকরি পাবে না। তখনই মনে হয় কোন জ্যোতিষকে দেখাতে হবে। জ্যোতিষ দেখালে আপনি কি টাকাটা খরচা করলেন? না, আপনি ইনভেস্ট করলেন। অ্যাস্ট্রোলজি দেখানোর পর তার যে পাথর কবচ করে মানুষ যে আজকে দিনের পর দিন চাকরি পাচ্ছে, একবারও ভেবেছেন? আপনি তো সেই জ্যোতিষকে একবার পেমেন্ট বা একবার টাকা দিলেন রেমেডি নেওয়ার জন্য, কিন্তু চাকরিটা পাওয়ার পর প্রত্যেক মাসের টাকাটা কি আপনার কাছে যাবে না আপনি আমায় চেম্বারে এসে দিয়ে যাবেন? তাই আমাদের সারা জীবনকে ভালো থাকতে গেলে আমাদের একবার ইনভেস্ট করতে হবে। আর আমার প্রতিকার আপনারা সবাই জানেন যে ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। যদি পেতে চান তাহলে যোগাযোগ করতে হবে। আমি বারবার প্রতিকার দিই না, যেটা দিই মানুষকে, যে কোনো সময় যেটা দিই সেটা সারা জীবনের জন্য। আর অনেকের প্রশ্ন বা ধারণা থাকে যে আমার তো ডেট অফ বার্থ নেই, আমার মা জানে না, বলতে পারেনি, মারা গেছেন, আমরা কি করব? যাদের ডেট অফ বার্থ, টাইম, বার্থ প্লেস নেই, চিন্তা করার কিছু নেই। জয় পরাশর আছে। অর্থাৎ হাতের রেখা দেখে, হোরারি বিচার করে, সংখ্যাতত্ত্ব বিচার করে, ফুলের বিচার করে, ফলের বিচার করে আমি আপনার রাশি লগ্ন অবশ্যই বলবো। যাদের ডেট অফ বার্থ, টাইম, বার্থ প্লেস নেই তারা ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন। প্রত্যেক সোমবার ব্যারাকপুর, প্রত্যেক মঙ্গলবার বাইরে চেম্বার থাকে। আগামী 11 তারিখ আছে বর্ধমান, 25 তারিখ মেছেদা আবার আছে। কারণ মেছেদার মানুষের ভালোবাসা প্রচুর, তাই আর একবার যেতে হবে মাসে 2 বার। প্রত্যেক বুধবার ফার্স্ট হাফ হাওড়া, সেকেন্ড হাফ রাসবিহারী লেক মলের সামনে। প্রত্যেক বৃহস্পতিবার শেওড়াফুলি, প্রত্যেক শুক্রবার শোভাবাজার, প্রত্যেক শনিবার দিন শিয়ালদা। টোটাল 6টা চেম্বার শুধু আপনাদের জন্য। অ্যাস্ট্রোলজার মানে প্রত্যেক দিন চেম্বারে গিয়ে ভিজিট করবে,
আমি আমার বুকিং এ হয় আপনাদের ভালোবাসার জন্য, মাছি মেরে লোকের বদনাম করে লোকে খারাপ বলে কোনোদিন চেম্বার ভরানো যায় না। তাই ভালো থাকুন, সকলের ভালো হোক, সকলে ভালো থাকবেন। আর এই জ্ঞানটা মনে রাখবেন, জল থেকে পাতলা হচ্ছে জ্ঞান, ভূমি থেকে ভারী হচ্ছে পাপ, অগ্নি থেকে তেজ হচ্ছে ক্রোধ, এবং কাজলের থেকেও বেশি হচ্ছে কলঙ্ক। এই চারটে নিজে গায়ে লাগতে দেবেন না। আজ আসি, ভালো থাকবেন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন